আপনার ঘরের কোণে যে শিশুটি এখন নিঃশব্দে বসে আছে, সে সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধ কোনো খোলা মাঠে নয়, বরং 6 ইঞ্চির একটি নীল স্ক্রিনে। এবং দুঃখজনক হলেও সত্যি, এই যুদ্ধে সে হেরে যাচ্ছে। একটি পরিসংখ্যান দেই যা আপনাকে ভাবিয়ে তুলবে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে, বাংলাদেশের কিশোর এবং তরুণদের মধ্যে স্মার্টফোনের সমস্যাজনক ব্যবহার বা আসক্তির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। কিছু ক্ষেত্রে তা 60%-এরও বেশি। আমরা একটি ডিজিটাল মহামারীর মধ্যে বাস করছি। কিন্তু আজ থেকে মাত্র 2 দশক আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মনে পড়ে সেই বিকেলের কথা, হুমায়ুন আহমেদের নাটকের বৃষ্টি ভেজা বিকেল, কিংবা মাসুদ রানা পড়া দুরন্ত কৈশোরের কথা, যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই মায়েদের চিন্তা বেড়ে যেত, কারণ তার সন্তানটি এখনও খেলার মাঠ থেকে ফেরেনি। গায়ে ধুলো মাটির গন্ধ, হাঁটুতে হালকা আঁচড়, আর জামাটা ঘামে ভেজা। এই ছিল একটি সুস্থ শৈশবের ইউনিফর্ম। সেই প্রজন্মটির রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি হতো কোনো ভ্যাকসিনে নয়, বরং মাটি, ঘাম আর মানুষের সাথে মিশে। মিস্ট্রি সলিউশনস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুধু সোনালী অতীতের স্মৃতিচারণ করব না, আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক বর্ম তৈরি করত, এবং কিভাবে আজকের হাই গ্রাফিক্স গেমগুলো নীরবে আমাদের নতুন প্রজন্মকে একটি ভঙ্গুর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন হলো, কেন আমাদের মাঠগুলো আজ শূন্য আর ভার্চুয়াল সার্ভারগুলো উপচে পড়ছে? চলুন সেই রহস্যের সমাধান খুঁজি। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলো শুধু বিনোদন ছিল না, এগুলো ছিল জীবন যুদ্ধের প্রথম পাঠ। ভাবুন তো, হাডুডু খেলার দৃশ্যটা। একজন খেলোয়াড় দম আটকে রেখে প্রতিপক্ষের কোর্টে হানা দিচ্ছে। এটা শুধু ফুসফুসে শক্তির পরীক্ষা নয়, এটা হলো চরম চাপের মধ্যে শান্ত থাকার প্রশিক্ষণ। যখন সে হাডুডু হাডুডু বলতে থাকে, তখন তার মস্তিষ্ক একই সাথে একাধিক কাজ করে। কতক্ষণ দম ধরে রাখা যাবে, কাকে টার্গেট করতে হবে এবং কিভাবে নিরাপদে ফিরে আসতে হবে। একে বলে কম্পিটিটিভ স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকের কর্পোরেট জগতে বা পরীক্ষার হলে সফল হওয়ার জন্য এই গুণটি অপরিহার্য। এই খেলায় যে সাহস আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হতো, তা কোনো মোবাইল গেমে সম্ভব? কিংবা ধরুন দাঁড়িয়াবান্ধা বা গোল্লাছুট। সরু কোর্টের মধ্যে দিয়ে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়া। এখানে প্রয়োজন অবিশ্বাস্য ক্ষিপ্রতা বা অ্যাজিলিটি এবং নিখুঁত টিমওয়ার্ক। যখন একটি শিশু দৌড়ে গোল্লাছুত, তখন তার হৃৎপিণ্ড সচল থাকত। প্রাকৃতিক কার্ডিওভ্যাসকুলার ব্যায়াম। তার চোখ এবং হাতের সমন্বয় বা হ্যান্ড আই কোঅর্ডিনেশন উন্নত হতো। এই খেলাগুলো মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে উদ্দীপিত করত, যা আমাদের পরিকল্পনা এবং সমস্যা সমাধানে সাহায্য করে। অথবা কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। যখন চোখ বেঁধে কেউ কাউকে ধরার চেষ্টা করত, তখন তার শ্রবণেন্দ্রিয় আর স্থানিক বুদ্ধি বা স্পেশাল ইন্টেলিজেন্স সর্বোচ্চ পর্যায়ে কাজ করত। অন্ধকারে দিক নির্ণয় করা, শব্দের উৎস খুঁজে বের করা, এটি ছিল মস্তিষ্কের এমন এক সেন্সরি ট্রেনিং যা আজকের ভার্চুয়াল রিয়ালিটি গেমগুলো কৃত্রিমভাবে দেওয়ার চেষ্টা করে। বাবা মায়েরা হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতেন না, তারা এটা বুঝতেন যে এই ছেলে বা মেয়েটি জীবনে হোঁচট খেলেও উঠে দাঁড়াতে শিখছে। তারা জানতেন মাটিতে পড়লে হাড় শক্ত হয়, আর রোদে পুড়লে শরীর ভিটামিন ডি তৈরি করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, শৈশবের এই ধুলো মাটিতে খেলা শিশুদের মধ্যে অ্যালার্জি এবং অ্যাজমার প্রবণতা কমায়। একে বলে হাইজিন হাইপোথিসিস। আমরা যত বেশি জীবাণুমুক্ত পরিবেশে শিশুদের রাখছি, তাদের ইমিউন সিস্টেম ততই দুর্বল হচ্ছে। এই খেলাগুলো ছিল সামাজিক ইমিউনিটির ভিত্তি। খেলার মাঠে কোনো ভেদাভেদ ছিল না। হার মেনে নেওয়ার মানসিকতা, ঝগড়া হলেও দিন শেষে আবার এক হয়ে যাওয়া, এগুলোই শেখাতো কিভাবে সমাজে চলতে হয়। একে আমরা বলি মানসিক ইমিউনিটি বা মানসিক প্রতিরক্ষা। তাহলে এই সোনালী ঐতিহ্যগুলো হারিয়ে গেল কেন, এবং এর ফলাফল কি দাঁড়িয়েছে? এবার কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হই। গত 2 দশকে বাংলাদেশে দ্রুত নগরায়ন ঘটেছে, কিন্তু খেলার মাঠ বাড়েনি, বরং কমেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মতে একটি আদর্শ শহরে জনপ্রতি 9 বর্গমিটার খোলা জায়গা প্রয়োজন, কিন্তু ঢাকায় তা 1 বর্গমিটারেরও কম।
একটি পরিসংখ্যান অনুযায়ী 2000 সালেও ঢাকা শহরে প্রায় 150টি খেলার মাঠ ছিল, যা 2 দশকে কমে মাত্র 24টিতে নেমে এসেছে। যখন খেলার সুযোগই নেই, তখন শিশুরা বিকল্প খুঁজবে, সেটাই স্বাভাবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিদিন অন্তত 1 ঘন্টা শারীরিক পরিশ্রমের কথা বলে, কিন্তু দ্য ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণা অনুযায়ী বাংলাদেশের প্রায় 66% স্কুলগামী কিশোর কিশোরী পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে না। শহরাঞ্চলে এই চিত্র আরও ভয়াবহ। গবেষণায় দেখা গেছে প্রায় 77% মেয়ে এবং 64% ছেলে শারীরিকভাবে নিষ্ক্রিয়। এর সরাসরি ফলাফল হল স্থূলতা। বাংলাদেশের শিশু স্থূলতার হার বাড়ছে। বিশেষ করে শহরে এবং সচ্ছল পরিবারগুলোতে এটি এখন একটি দৃশ্যমান সংকট। আমরা একটি ইনডোর জেনারেশন তৈরি করেছি, যাদের ভবিষ্যৎ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। পড়ালেখার ইঁদুর দৌড় শিশুদের কাছ থেকে মাঠ কেড়ে নিয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করেছে স্মার্টফোন। এই গেমগুলো ডিজাইন করা হয়েছে যাতে তা আমাদের মস্তিষ্কে তাৎক্ষণিক ডোপামিন হিট দেয়। ডোপামিন হলো ভালো লাগার হরমোন। মাঠে গিয়ে রোদে পুড়ে ঘেমে কষ্ট করে গোল করার যে আনন্দ, তার থেকে অনেক সহজেই ভার্চুয়াল জগতে একটি চিকেন ডিনার পাওয়া যায়। এই তাৎক্ষণিক পরিতৃপ্তির ফাঁদে পড়ে আজকের প্রজন্ম ধৈর্য হারিয়ে ফেলেছে। জেনজির উদ্দেশ্যে যদি বলি, যারা এখন ভিডিওটি দেখছো, হয়তো ভাবছো আমরা তো গেম খেলেও স্ট্র্যাটেজি, টিমওয়ার্ক শিখছি। হ্যাঁ, কিছুটা হয়তো শিখছো, কিন্তু বাস্তবতার সাথে এর পার্থক্য আকাশ পাতাল। গেমে তোমার পিং কম থাকতে পারে, কিন্তু বাস্তব জীবনের সমস্যা মোকাবেলায় তোমার মস্তিষ্ক ল্যাগ করছে না তো? এখন আমরা আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। এই যে পরিবর্তন, এর জন্য আমরা কি মূল্য দিচ্ছি? দীর্ঘ সময় বসে থাকা স্থূলতার প্রধান কারণ। এছাড়া দৃষ্টিশক্তি হ্রাস, ঘুমের সমস্যা এবং ভিটামিন ডি এর অভাব তো আছেই, কিন্তু এর চেয়েও বড় ক্ষতি হচ্ছে অন্য জায়গায়। এর চেয়েও মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের মানসিক ইমিউনিটির। ঐতিহ্যবাহী খেলাধুলো আমাদেরকে ব্যর্থতা শেখাতো। মাটিতে পড়ে যাওয়া, খেলায় হেরে যাওয়া, এগুলো ছিল জীবনের অংশ। আমরা হার মেনে নিয়ে আবার চেষ্টা করতাম। এটি আমাদের মধ্যে সহনশীলতা বা রেজিলিয়েন্স তৈরি করত। কিন্তু ভার্চুয়াল গেমে আমরা বারবার রিস্টার্ট বা রেসপন্ড বাটন চাপতে পারি। ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার এই প্রবণতা বাস্তব জীবনে মারাত্মক বিপদ ডেকে আনে। যখন এই প্রজন্ম ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, যেমন চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়া, তখন তারা দ্রুত ভেঙে পড়ে, কারণ তাদের মস্তিষ্ক জানে না কিভাবে বাস্তব ব্যর্থতা মোকাবেলা করতে হয়, যেখানে কোনো রিসেট বাটন নেই। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম কিশোর কিশোরীদের মধ্যে উদ্বেগ বা অ্যাংজাইটি এবং বিষণ্ণতা বা ডিপ্রেশন বাড়াচ্ছে। 2019 সালের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের অনুযায়ী বাংলাদেশের 7 থেকে 17 বছর বয়সের শিশুদের প্রায় 14% কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের শেখাতো সহানুভূতি, ভাগ করে নেওয়া, বিবাদ মেটানো বা কনফ্লিক্ট রেজলিউশন এবং নেতৃত্ব দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তৈরি করা। একজন খেলোয়াড় যখন হাডুডুডু খেলায় একা পুরো দলের সামনে দাঁড়িয়ে হাডুডুডু বলতো, তখন সে শিখত কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। ভার্চুয়াল জগতে যোগাযোগ হয় স্ক্রিনের ওপাশের কোনো অ্যাভাটারের সাথে, রক্তমাংসের মানুষের সাথে নয়। ফলে তারা জানে না কিভাবে মুখোমুখি দাঁড়িয়ে নিজের যুক্তি তুলে ধরতে হয়। আজকের প্রজন্ম সামান্য মতবিরোধ হলেই ব্লক করে দেয়, কারণ তারা সামাজিকভাবে অনেক বেশি বিচ্ছিন্ন এবং অসহিষ্ণু হয়ে পড়ছে। পার্থক্যটা জানেন? ঐতিহ্যবাহী খেলাধুলো ছিল মাল্টি সেন্সরি অভিজ্ঞতা। সেখানে মাটির গন্ধ ছিল, বাতাসের স্পর্শ ছিল, মানুষের চিৎকার ছিল। এই শারীরিক পরিশ্রম আমাদের শরীরে এন্ডরফিন নিঃসরণ করত, যা প্রাকৃতিক ব্যথানাশক এবং দীর্ঘস্থায়ী আনন্দের উৎস। আর আমনিক গেমিং দেয় ডোপামিন, যা তাৎক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী এবং আসক্তি তৈরি করে। আমরা একটি প্রজন্ম তৈরি করছি যারা সাহসী নয় বরং বেপরোয়া, যারা সহনশীল নয় বরং অধৈর্য,
যারা সামাজিক নয় বরং ভার্চুয়ালি নির্ভরশীল। আমাদের পূর্বপুরুষরা হয়তো একাডেমিক দিক থেকে পিছিয়ে ছিলেন, কিন্তু তারা ছিলেন জীবনযুদ্ধে পরীক্ষিত সৈনিক। তাদের ইমিউনিটি তৈরি হয়েছিল ধুলোয়, ঘামে আর সম্মিলিত চিৎকারে। আর আমরা আমাদের সন্তানদের দিচ্ছি একটি জীবাণুমুক্ত, নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে সামান্য আঘাতেই তারা ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে। আমরা ভুলে গেছি স্ক্রিন গেমে আপনি সর্বোচ্চ একজন চ্যাম্পিয়ন হতে পারেন, কিন্তু ঐতিহ্যবাহী খেলায় আপনি একজন মানুষ হিসেবে তৈরি হন, সাহসী, সহনশীল এবং সামাজিকভাবে সচেতন। তাহলে সমাধান কি? আমরা কি প্রযুক্তিকে অস্বীকার করব? অবশ্যই না, কিন্তু আমাদের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। আপনার সন্তানের হাতে দামি গ্যাজেট তুলে দেওয়ার আগে তাকে সময় দিন। সপ্তাহে অন্তত একদিন তাকে নিয়ে মাঠে যান। তাকে আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর সাথে পরিচয় করিয়ে দিন। তাকে মাটিতে পড়তে দিন, ধুলো মাখতে দিন। মনে রাখবেন, আজকে সামান্য আঁচড় ভবিষ্যতের বড় আঘাত থেকে তাকে রক্ষা করবে। ডিজিটাল ডায়েট নিয়ন্ত্রণ করুন। দিনে নির্দিষ্ট সময়ের বেশি স্ক্রিন ব্যবহার করতে দেবেন না। নিজে মোবাইল ফোন কম ব্যবহার করে উদাহরণ তৈরি করুন। নতুন প্রজন্মের প্রতি আমাদের আহ্বান, তোমাদের হাতেই ভবিষ্যৎ। প্রযুক্তিকে ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির দাস হইও না। ভার্চুয়াল জগতের বাইরেও একটি বিশাল সুন্দর পৃথিবী আছে। খোলা আকাশের নিচে দৌড়ে বেড়ানোর আনন্দটা একবার অনুভব করে দেখো। নিজের সংস্কৃতিকে জানো, নিজের ঐতিহ্যকে ধারণ করো। নগরায়নের পরিকল্পনায় খেলার মাঠকে অগ্রাধিকার দিতে হবে। বেদখল হওয়া মাঠগুলো উদ্ধার করতে হবে। এলাকাভিত্তিক খেলার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। স্কুলগুলোতে শুধু একাডেমিক রেজাল্ট নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জোর দিতে হবে। এটা কেবল অতীতকে আঁকড়ে ধরা নয়, এটা ভবিষ্যতের জন্য আমাদের প্রজন্মকে প্রস্তুত করা। আমাদের সন্তানের হাতে সেই মাটির সেই বলটা আবার তুলে দেওয়া প্রয়োজন, যাতে তারা কেবল স্ক্রিন নয়, খোলা আকাশ দেখতে শেখে। কারণ মাটির ইমিউনিটি পিক্সেলের ইমিউনিটির চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার শৈশবের কোন খেলাটা আপনাকে সবচেয়ে বেশি সাহসী করে তুলেছিল? আপনার এলাকায় কি এখনও সেই খেলাগুলোর প্রচলন আছে? আজকের এই ডিজিটাল আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর উপায় কি বলে আপনি মনে করেন? কমেন্টে আমাদের জানান। আর বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো নিয়ে এই ধরনের গভীর বিশ্লেষণ দেখতে মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। মাঠগুলো আবার মুখরিত হোক, বাংলাদেশ ফিরে পাক তার সোনালী শৈশব। ধন্যবাদ।